পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নিবে, কিন্তু কোনো কিছু পাওনার বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মূলা ঝুলাই দিবে। বাংলাদেশে আবার কোনো রিয়েল কিছু আছে নাকি? একটা এমপিশিপের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি আছে পলিটিশিয়ানরা, এবং এখানে কোনো ন্যায় নীতি নাই। এত কেন লালায়িত এমপিশিপের জন্য, যে কারণে নীতি বিসর্জন দিয়ে এক দল থেকে আরেক দল। তারা বলে কি, ক্ষমতায় যাওয়ার পরে বিএনপির দুর্নীতি ধরা পড়ছে, আমরা ছিলাম সতী সাবিত্রী, তুলসী পাতায় ধোয়া পানি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জামাত ইসলামও করছে, সরকারও করছে, এবং হচ্ছে আপনার এনসিপিও করছে। যে পাবলিক যাকে ভোট, হ্যাঁ পাবলিক যদি এই জামাতকে ভোট দেয় আমাদের মেনে নিতে হবে। আমাদের দেশে হয়েছে কি, রাজনীতিবিদরা এত বেশি কথা বলে না, কম কথা বলার কিন্তু অনেক মানে লাভ আছে। যেমন খালেদা জিয়া কেন এত জনপ্রিয়? কারণ উনি কম কথা বলতেন। কম কথা মানে কম ভুল, বেশি কথা মানে বেশি ভুল। এবং এই যে দেখেন আপনি নূর, যে ভিপি নূর, উনি বলেন নাই যে আমরা খুদকুড়া, মানে আওয়ামী লীগ আমাদেরকে অফার করছিল, আমরা মানে রাজি হই নাই, খুদকুড়া আমরা খাবো না, বলেন এইসব কথা। অনেকেই তো অনেক কথা বলছে, তাই না? দেখেন এনসিপি রাজনীতিটা আমাদের 70 দশকের যে জাসদীয় রাজনীতি একেবারে বিলে যায়, বুঝছেন? আমি তো তখন জাসদ করতাম, একেবারে বিলে যায়। সেটা কি, মুক্তিযুদ্ধের পরে একটা বিরাট বিজয়ের পরে আমরা ভাবলাম যে এই সমাজ পাল্টাই দিতে হবে, এই সমাজ, একেবারে সমাজ পাল্টাই দিতে হবে। কিন্তু একটা প্রাচীন সমাজ, একটা প্রাচীন বটবৃক্ষ যে সহজেই উপড়ানো যায় না, হ্যাঁ, এইটা আমরা বুঝি নাই। এবং তখন মনে করছি যে আরে একটা স্ট্রেংথ আছে, হ্যাঁ। এবং তখন আমরা বুঝি নাই যে মানে এই, এবং কতগুলো হঠকারী আমরা কাজ করে ফেললাম। যেমন ৭৪ সালের আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করে একটা হঠকারী, ৭ই নভেম্বরে কিছু হঠকারী হয়েছে। তারপরে আমরা এমন হঠকারী করছি যে ইন্ডিয়ান হাই কমিশনার সমর সেনকে কিডন্যাপ করে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি। হাউ ফানি, হাউ ইনফ্যান্টাইল ডিসঅর্ডার, হ্যাঁ, মানে কি করছি আর কি। তো এখন দেখেন এনসিপিও তাই, ওখানে মুক্তিযুদ্ধের পরে একটা আমরা করলাম, আর এইখানে ওই যে 24-এর গণ অভ্যুত্থানের ফলে এরা মনে করলো যে এই সমাজ পাল্টায় দিব, এই করব সেই করব। আমরা কিন্তু প্রথম থেকে বলতেছিলাম যে দেখেন রিপাবলিক পাল্টে দেব, হ্যাঁ, সব কিছু করবে আর কি, হ্যাঁ। এবং কি সংস্কার দেখেন, সংস্কার বলেন, এই আপনার এই যে সনদ বলে, এগুলি ফিকে হয়ে আসছে না? কেউ এখন সংস্কারের কথা বলে? আমরা কিন্তু প্রথম থেকে বলতেছি যে এগুলি করেন না রে ভাই, আপনারা শুধু নির্বাচনটা কিভাবে ভালো হয় সেইটার সংস্কার করেন, হ্যাঁ। এই দেখেন রাষ্ট্রের টাকা খরচ, এই এখন কি হলো, এখন তো প্রিভেল করবে তারেক রহমানের 31 দফা, ওগুলো তো বাদ হয়ে যাবে এখন। মানে আলটিমেটলি কি হচ্ছে, তাই না? এবং ওই যে তারেক রহমান বলতেছে আই হ্যাভ এ প্ল্যান, এখন তো এইটা প্রিভেল করবে। এখন আমি যা দেখছি প্ল্যানটাই বাস্তবায়ন তাই তো মনে হচ্ছে এখন, তাই তো মনে হচ্ছে। জানি না এই সিচুয়েশন কতদিন থাকবে, এমনও হইতে পারে যে এটা আবার উল্টায় যেতে পারে। কিন্তু অ্যাট দিস মোমেন্ট ওই সংস্কারের কোনো মূল্য নেই, একটা হাইপ উঠে গেছে। হ্যাঁ, এইটা এখন আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে চলে গেছে। এইটা আবার মানে উল্টায় যাবে কিনা সেটা পরে, এটা আমরা বলতে পারবো না। এখন দেখেন মানে কি অবস্থাটা দাঁড়াইছে, হ্যাঁ। সবাই দেখেন ওইদিকে বিএনপির সাথে দেখেন লেফটিস্টরা পর্যন্ত গেল, আপনার সাইফুল হক সাহেব গেলেন, তারপরে জোনায়ের সাকিরা বললেন। তো বাবা আপনারা কেন লেফটিস্ট নাম ধারণ করছেন? আপনারা বুর্জোয়া পলিটিক্স করবেন, অথচ বলতেছেন আপনারা লেফটিস্ট। লেনিন তো বুর্জোয়া পার্লামেন্টকে বলছিল মানে শুয়োরের খোয়ার, লেনিন বলছিল এটা। তা আপনারা কি ওই শুয়োরের খোয়ারে যাচ্ছেন? হ্যাঁ, যেতে চাচ্ছেন? আপনাদের লেফটিজম কোথায় গেল? বলেন যে আমরা লেফটিস্ট, উই আর নো লঙ্গার লেফটিস্ট, হ্যাঁ, আমরা বুর্জোয়া পলিটিক্স করি, তাইলে আর কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো ফলে এই যে তারপরে যখন যে কি বলে যে বিএনপির সাথে গণ অধিকার পরিষদ, ভিপি নূরও গেল, অমুক গেল, সময় গেল, এখানে এলডিপি, এখানে মানে আমরা কখনোই 5ই আগস্টের পরে তো আমরা কখনোই ভাবি নাই যে এনসিপি অ্যাটলিস্ট এইভাবে জামাতের সঙ্গে যাবে। এনসিপি তো একটা সেপারেট আইডেন্টিটি নিয়ে চলতে চাইছে, এবং তারা বারবার বলতেছিল যে আমরা পুরনো বন্দোবস্তকে ভেঙে দিব, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তারা চায়নি। আজকে আমি এনসিপির মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে তারা, আমি 91 বুঝিনি, কিন্তু তারা এই জিনিসটা বুঝেছে যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নিবে, কিন্তু কোনো কিছু পাওনার বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মূলা ঝুলাই দিবে। প্রথম এদেরকে ধন্যবাদ জানাই দুটো কারণে। একটা হচ্ছে এরা জামাতের খপ্পর থেকে বেরোয় আসছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে নারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই স্বকীয়তাটা দেখানোর জন্য তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত, নারী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এক্ষেত্রে অভিনন্দন জানাই। 5ই আগস্টের পরে একটা প্রমিজিং, একটা প্রতিশ্রুতিশীল ইয়াং জেনারেশন, হ্যাঁ, কীভাবে ডিজেনারেটেড হয়ে গেল দেখেন,
কেউ ডিজেনারেট মানে আপনি কি বলতে চাচ্ছেন অলরেডি ডিজেনারেটেড? নয়তো কি, ওরা তো ওদের যে আদর্শ ছিল, ওদের কি আদর্শ ছিল, যে রাষ্ট্র তারা পুনর্গঠন করবে, তাই তো এটা কি আদর্শ ছিল না এটা তারা বলতো? বলতো আর কি, মুখেই তো। আরে বাংলাদেশে তো সবই রেটোরিক, বাংলাদেশে আবার কোনো রিয়েল কিছু আছে নাকি? সবই রেটোরিক। তো সেই জায়গা থেকে তারা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি থেকে, একটা সেপারেট এন্টিটি থেকে তারা জামাতের রাজনীতির সাথে মিশে গেল। এনসিপি টোটালটাই একটা রেটোরিক। হ্যাঁ, এটা রেটোরিক। হ্যাঁ, এটা তাদের একটা বাক সর্বস্ব। হ্যাঁ, আমি মনে করি তাদের কোনো কমিটমেন্ট ছিল। যদি কমিটমেন্ট থাকতো তাইলে তাদের এই পরিণতি হয় না, এই যে আরেকটা দলে বিলীন। আমি জামাতকে ওইভাবে বলতেছি না, আবার আরেকটা দলে বিলীন হয়ে যাওয়া, যেটার সঙ্গে তাদের যে রেটোরিক, সেটার একেবারে গালফ অফ ডিফারেন্স, কোনো মিল নাই। মানে বিলীন হয়ে যাওয়া কেন বলছেন? আহা, জোটে যাওয়া মানেই কি, এক ধরনের আইডেন্টিক্যাল হয়ে গেল না জামাতের সাথে। আপনি জোট কার সঙ্গে করেন? যাদের সাথে মিনিমাম একটা লসাগু থাকতে হবে তো, হ্যাঁ, একটা লোয়েস্ট কমন মাল্টিপল থাকতে হবে তো, যে এই মিনিমাম ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। একেবারে যদি কোনো আপনার না থাকে, সামঞ্জস্য না, তাহলে তো আর সেখানে জোটে যাইতে পারে না, তাই না? তো ফলে এইটা একটা রেটোরিক ছিল। এবং আমরা দেখছি 5ই আগস্টের পরে, মানে যদি এনসিপি যদি এরকম হইতো, আমি একটা হাইপোথেটিক্যাল বলি, যে যদি এমন হইতো যে না 5ই আগস্টের পরে তারা এইসব মানে যে সমস্ত কর্মকাণ্ডে যারা করছে, এরে সরাও, ওরে সরাও, এইখানে করো, এই করো, সেই করো, হ্যাঁ, এগুলি না করে যদি তারা একটা সাবমিসিভ রোল নিত, একটা বিনয়ী নিত, এবং মানুষের কাছে বলতো যে আমরা দল চালাতে গেলে আপনারা ফান্ডিং করেন, আমরা নতুন দল গঠন করছি, আমরা টাকা পয়সা মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করতো, প্লাস হচ্ছে একটা বিনয়ী ভাব নিত। হ্যাঁ, দেখেন জিনিসটা কি হয়ে গেল। আমি বারবার একটা কথা বলতেছিলাম, যে কয়েকটা টেলিভিশনে আমি বলছি যে সাইমন বলিভারের ওই কথাটা, রেভলিউশন ডিভাউটস হিজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এখানেও তাই হয়েছে। বিপ্লব মানে এটা তো বিপ্লব না, গণ অভ্যুত্থান। এটা ডিভাউট ইজ ওন চিলড্রেন, নিজের সন্তানদের খেয়ে ফেলো। দেখেন 5ই আগস্টের অপরাহ্নের কথা চিন্তা করেন আর আজকের কথা চিন্তা করেন, মানে সিনারিও দুটো আপনি মানে আপনার ভিজুয়ালাইজ করেন যে সেই সময় কি আর এখনকার সময়টা কি। হ্যাঁ, মানে ওই যে আমি কালকে বলছিলাম যে মাছের সাথে পানির যে সম্পর্ক, রাজনীতিবিদের সঙ্গে জনগণের সেই সম্পর্ক, সেই ইয়াং রাজনীতিবিদ তাদের এখন গানম্যান দরকার হয়। আজকে হাদি হত্যার বিচার বাংলাদেশের কোন মানুষটা চায় না? সবাই চায়, আমরাও চাই। তাহলে এখন বিচার পদ্ধতি, প্রক্রিয়ার একটা মেয়াদ, একটা সময়, একটা ইনভেস্টিগেশন, তারপরে বিচারের যে কিছু ক্ষেত্র, এগুলি তো আছে। তাহলে এখন কি করতে হবে? ইনকলাব মঞ্চের প্রধান যে আছে তাকে বিচারপতি বানিয়ে দিতে হবে, আরেকজন যে আছে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিতে হবে। তাহলে তারা ওই চেয়ারে ওই জায়গায় বসে তারা নিজেরা চিন্তা করে দেখুক যে এইটা বলার সাথে সাথে কারেন্টের মতো বিচার দেওয়া কি সম্ভব? কারেন্টের মতো বিচার নিষ্পত্তি করা কি সম্ভব? কারেন্টের মতো কি একটা দেশ থেকে আর একটা দেশ থেকে অন্য দেশে একটা আসামি ধরে নিয়ে আসা সম্ভব? একটা এমপিশিপের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি আছে পলিটিশিয়ানরা। আমরা যদি দেখি অতীতে, এবং এখানে কোনো ন্যায় নীতি নাই। যেমন ধরেন 91-এর নির্বাচনে MK আনোয়ার আওয়ামী লীগের নমিনেশন চাইছিল, যেহেতু পায় নাই সেহেতু বিএনপিতে আসছে। এরকম অসংখ্য আমি দেখাইতে পারবো, বিএনপির কাছে চাইছে, পায় নাই, আওয়ামী লীগে গেছে, আবার আওয়ামী লীগের কাছে। আবার এবারও তো দেখলাম রাশেদ খান, হ্যাঁ, তিনি দল বদল করে ধানের শীষে গেলেন। এক বড় দলের কাছে পায় না, আর একটা বড় দলের কাছে, মানে তাকে এমপি হইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তার বড় ব্যাপার। দেখেন বাংলাদেশে না, আপনি কি বলেন, সব কিছু ইনসিডেন্টাল, কোনো নীতির ভিত্তিতে কিছু হয় না। যেমন ধরেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে না, সে ঘটনাচক্রে একজন ছাত্রদল নেতার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, সে তাকে সিট দিয়েছে, সে কিন্তু ছাত্রদল হয়ে গেল, সে বঙ্গবন্ধুরে গালিগালাজ করবে, অমুক করবে, তমুক করবে। হ্যাঁ, আবার ওই ছেলেটাই যদি ঘটনাচক্রে একজন ছাত্রলীগ নেতার সাথে পরিচয় হইতো, তখন কিন্তু সে ছাত্রলীগ হয়ে যেত, তখন সে আবার জিয়ারে গালিগালাজ করতো। তার মধ্যে কিন্তু কোনো নাই, মানে ফিলসফি নাই। হ্যাঁ, ওটা নাই। সে ঘটনাচক্রে ছাত্রদলের নেতার সঙ্গে তার পরিচয় হয়েছে, এবং সে তাকে সিট দিছে, অমুক করছে, তমুক করছে, সে ছাত্রলীগ হয়ে গেল, এবং তখন আওয়ামী লীগ খারাপ, বঙ্গবন্ধু খারাপ, এই সেই। আবার যদি বিএনপি হইতো তাহলে তখন আবার জিয়া খারাপ, এটা খারাপ, সেই খারাপ। তো এই যে মানে কোনো নীতির কোনো ব্যাপার নাই এখানে, হচ্ছে সব ঘটনাচক্রে ইনসিডেন্টাল, এবং ওই যে স্বার্থ সংশ্লিষ্ট আর কি। তো এরকম আমরা দেখছি এমপিশিপের জন্য কত কিছুই না করছে মানুষ। হ্যাঁ, মানে সব কিছু বিসর্জন দিতে রাজি আছে। কি যে মজা এমপিশিপে ভাই, আমরা এটা বুঝলাম না, কি যে মজা এটার মধ্যে। হ্যাঁ, মান্না ভাই তো এমপি হওয়ার জন্য 36 কোটি টাকা চেয়েছে। চাইছে,
মানে আমি এটা কি মধুটা কি, হ্যাঁ? এটা তো এমপি মানে কি, এমপি হচ্ছে সে ল ফ্রেম করবে, আর তার কোনো কাজ নাই। হ্যাঁ, তাহলে উনি কি এতই ডেডিকেটেড, এতই প্যাট্রিয়ট, শুধু ল ফ্রেম করার জন্য উনি এত সর্বস্ব ত্যাগ করতে চায়? নাকি এলাকায় গিয়া মাতব্বরি করবে, ওই মানে কি সব কিছু ধমকাবে, ওসিকে ধমকাবে, টিওনোকে ধমকাবে, আর ওই যে এসব করবে? আমরা তো এগুলি মানে বুঝতেই পারি না যে কেন এমপিশিপের জন্য এত কেন লালায়িত এমপিশিপের জন্য, যে কারণে নীতি বিসর্জন দিয়ে এক দল থেকে আরেক দল এইসব কাণ্ড ঘটছে। যাই হোক, এইসব বাদ দেন। এখন আপনার যে প্রশ্নটা, দেখেন, আমি কিন্তু উত্তেজিত হইতে চাই না। উত্তেজিত মানে আমি কি বলে যে আমি একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি, এই জন্য আমি এই মুহূর্তে জামাতকে মানে সেইভাবে সমালোচনা করতে রাজি না। যেহেতু আমি মনে করি, যেহেতু নির্বাচন, পাবলিক যাকে ভোট দিবে, এটা আমি ডেমোক্রেটিক আউটলুক থেকে বলতেছি যে পাবলিক যাকে ভোট, হ্যাঁ, পাবলিক যদি এই জামাতকে ভোট দেয় আমাদের মেনে নিতে হবে, আর যদি বিএনপিকে ভোট দেয়, এই জোটকে যদি ভোট দেয়, মেনে নিতে হবে। সুতরাং আমার মনে হয় জিনিসগুলো এখন শান্তিপূর্ণ থাকা উচিত। নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্ত হইতে পারে, এটা হইতে পারে, এবং কিছু আলামত তো আমরা দেখতেছি, কিছু আলামত কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ধরেন যে একটা অ্যাবসার্ড দাবি তুললো ইনকিলাব মঞ্চ, যে বিচার হইতে হবে 26 দিন না 1 মাসের মধ্যে বিচার হইতে হবে, এটা একটা অ্যাবসার্ড দাবি। মানে যদি আসামি ধরাও পড়ে, তাও তো আপনার এই বিচারটা 26 দিনের মধ্যে করা সম্ভব না। যদি আপনি কি বলে যে ওই স্পেশাল ট্রাইব্যুনাল না করে আপনি যদি কি বলে যে মানে সাধারণ বিচার ব্যবস্থা যদি করেন আর কি, এটা সম্ভব না এই বিচার করা, এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, তো ফলে এরকম যা দাবি তোলা, এটা সন্দেহজনক। এবং তারা বিভাগীয় শহরগুলিতে একটা প্রোগ্রাম দিছে, সেখানেও কি হয় না হয় এটা বলার। সরকারের দায়মুক্ত হওয়ার জন্য তফসিল ঘোষণা করে দিয়েছে। সরকার চুরি ঠেকাতে পারে না, ডাকাতি ঠেকাতে পারে না, হাদি হত্যা যে হবে সেটা হত্যার আগে কোনো আলামত উনি পান না। একটা মাদ্রাসায় বিস্ফোরণ হয়ে দেখেন সেখানে কি ঘটনা ঘটলো সেটার কোনো খবর নাই। একটা হিন্দু ছেলেকে গাছে টেঙে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো, সেটা ওর টের পায় নাই এই সরকার। মানে এই সরকারের গোয়েন্দা, জানি না, আমি এই সরকার বলবো না, যে যখন সরকারে যাচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি তার সাথে বিট্রে করে না? সরকার নেগেটিভ কোনো কথা শুনতে চায় না জন্য গোয়েন্দা সংস্থা শুধু পজিটিভ কথা বলে এদের কাছে। আমার তো মাথায় আসে না জিনিসগুলি। তো এগুলো কোথাও কি এর ভিতর নাই, নলেজের ভিতর নাই? এবং এই যে প্রস্তুতি, অস্ত্র সহ ধরা পড়ছে শিবিরের কয়েকটা ছেলে, বোম বানানোর সরঞ্জাম সহ ধরা পড়ছে জেএমবি হরকাতুল জিহাদের লোকজন। তো জেএমবি হরকাতুল জিহাদ, এগুলো জামাত ইসলামের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এগুলোর সাথে তো জামাতের সাথে সেটআপ সম্পর্ক থাকে, নেই। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সেটআপ থাকে। কারণ আমি যেহেতু আইনজীবী, হাইকোর্টে আমি দেখি যে আমার নিজের এলাকাতে এই মামলাগুলি আছে, 2-4টা না থাকা না, যেহেতু 64টা ডিস্ট্রিক্টে বোমা হামলার ঘটনাগুলো হয়েছিল, ওখানেও হয়েছে। তো আমি তখন দেখেছি যে এগুলো কী টাইপের ছেলে, ইনভেস্টিগেট তো আমার করাটা কোনো ব্যাপার না, এবং তাদের তদবিরকার কোন দলের সমর্থক সেটাও আমি খেয়াল করে দেখেছি। তো দেখা গেছে যে ছেলেগুলো বেসিক্যালি জামাত ইসলাম করে, এবং তদবিরকারক জামাত ইসলামী। কিন্তু মুক্তিযুদ্ধে যারা বিরোধিতাকারী ছিল সেটাকে পক্ষ শক্তি বলার জন্য কিন্তু না। জামাত দিয়ে 1/11-তে চাঁদাবাজি থেকে, দুর্নীতি থেকে, এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে, টিআরের কাবিখার গম থেকে শুরু করে, তাদের 12-13 জন এমপি এবং জামাত ইসলামের নেতা 1/11-তে যে মামলা খাইছে, গোলাম পারওয়ার থেকে ডাক্তার তাহের থেকে শুরু করে, তারপরে আপনার হচ্ছে এই যে শাহজাহান সাহেবের 10 বছরের সাজা, তারপরে নিজামী সাহেব, মুজাহিদি সাহেব সহ দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে পর্যন্ত 1/11 মামলা ছিল। কিন্তু 1/11-তে মামলা ছিল, তারপরে তারা অধিকাংশ মামলা কিন্তু প্রমাণ হয়নি। না, মামলা ছিল, কিন্তু তারা বলে কি ক্ষমতায় যাওয়ার পরে বিএনপির দুর্নীতি ধরা পড়ছে, আমরা ছিলাম সতী সাবিত্রী, তুলসী পাতায় ধোয়া পানি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জামাত ইসলামও করছে, সরকারও করছে, এবং হচ্ছে আপনার এনসিপিও করছে। আপনি দায়িত্ব নিয়ে বলছেন? দায়িত্ব নিয়ে, আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে আমি বলছি। কারণ সরকার প্রত্যেকটা জিনিসে উদাসীনতার একটা ব্যাপার আছে। তফসিল ঘোষণা করে দিলাম, তারপরে কি হলো জানে না। দেখেন, একটা ছেলেকে পিটায় হত্যা করলো আইন শৃঙ্খলার বাহিনীর যে গোয়েন্দা সংস্থা, একটা গোয়েন্দা সংস্থা এসপির পিছনে যত গোয়েন্দাগিরি করে, ক্রিমিনালদের পিছনে কিন্তু গোয়েন্দাগিরি করে না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় না, তাইলে একটা এমন বিপদ হইতে পারে যে সব দলই বিপদে পড়বে। আমি আর ভেঙে বলতেছি না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, তা না হলে সব দল বিপদে পড়বে। হ্যাঁ, আমি এটা বলে দিলাম। ফলে যে কোনোভাবে হোক ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, যদি পলিটিক্স থাকতে হয়। হ্যাঁ, এবং এই জন্য আমি মনে করি এখন উত্তেজনাটা একটু উত্তেজনা কমায়েন, মানে যতটা সম্ভব উত্তেজনা কমাইতে হবে, তা না হলে উত্তেজনায়
উত্তেজনার কিন্তু একটা কিউমুলেটিভ এফেক্ট মানে রাজনীতিবিদদের উত্তেজিত করার চেষ্টা হচ্ছে। আপনার উত্তেজনার কাউন্টার এফেক্ট আছে। তো আমি উত্তেজিত হলে আমার অপোনেন্ট উত্তেজিত হবে না, তখন কি দুইটা উত্তেজনা মিলে তো আরো বড় উত্তেজনা তৈরি হবে। উত্তেজিত একটা হ্যাঁ, পরিস্থিতি তাই না? হয়ে এই যাবে। জন্য মাথা ঠান্ডা রেখে, হ্যাঁ, লেট পাবলিক ডিসাইড হু ইজ টু রুল অ্যান্ড হু নট টু। কে শাসন, জনগণ কি সেই সুযোগটি পাচ্ছে? না আমি বলতেছি যে যদি না পায় সেটা পরে দেখা যাবে। ইলেকশন যদি ম্যানিপুলেটেড হয়, ইলেকশন যদি কি বলে যে কোয়ার্সিভ একটা ফোর্স যদি এটা ইলেকশনকে মানে ম্যানিপুলেট করতে চায়, সেটা পরে দেখা যাবে। ভয় কাটানোর জন্য উত্তেজনা পরিহার করতে হবে। আমরা যদি বেশি উত্তেজিত হই তাহলে পাবলিক আরও ভয় পাবে, তাই না? ফলে পাবলিকে যাতে নির্বাচনটা একটা শান্তিপূর্ণভাবে হইতে পারে সেই ব্যবস্থা সবাইকে করতে হবে, সবাইকে দায়ী। এখন হ্যাঁ, কোনো পক্ষ যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, হ্যাঁ করে, সেইটা প্রতিহত করতে হবে, সেইটা অবশ্যই প্রতিহত করতে হবে। এবং কে করবে? প্রতিহত করবে কে? আইন শৃঙ্খলা বাহিনী করে, রাজনৈতিক দলগুলো করবে। কিন্তু আপার বক্তব্য অনুযায়ী তো আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্ট করছে না, প্রপার অ্যাক্ট করছে না। না, এখন করবে। আগের অবস্থা নাই, এখন করবে, পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ এখন করবে। এবং পলিটিক্যাল পার্টিগুলো যারা ইলেকশনের স্টেক হোল্ডার, তারা এগুলো এগুলো ফাইট আউট করার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। সরকারও আমার মনে হচ্ছে যে এইবার ইলেকশন করার জন্য মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হয়েছে মোটামুটি। কারণ তাদের তো একটা এক্সিট দরকার রে ভাই। তারা তো 16 মাস 17 মাস হয়ে গেছে, আর কতদিন থাকবে? তার একটা এক্সিট দরকার না? তো এক্সিটটা কি? ইলেকশন ছাড়া তাদের এক্সিট কোথায়, তাই না? তাদের পাওয়ার হ্যান্ড ওভার করতে হবে। তো ফলে সরকারও ইলেকশনের পক্ষে আছে। এখন কথাটা হচ্ছে যে এই যাতে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়, তার হলে সমূহ বিপদ, একেবারে বিপদ, এমন বিপদ হবে যেটা ভাবতেও পারবেন না। এই নির্বাচনের জন্য বিএনপি 15 বছর লড়াই করেছে একটা সুষ্ঠু নিরপেক্ষ সার্বজনীন নির্বাচনের জন্য। কিন্তু এই নির্বাচনটাকে এই সরকার আসার পর থেকে বিশেষ দুটি সংগঠনকে বানচাল করার সর্বত্রই আমি প্রচেষ্টা লক্ষ্য করছি। না, কিন্তু সরকারও কিন্তু নির্বাচনমুখী কে সরকার। আমি কি বলছি, দুটো রাজনৈতিক সংগঠন সর্বত্রই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় তারা লিপ্ত আছে যেন পদ্ধতিতে। এবং নির্বাচন চাওয়াটা একটা পাপ। আমাদেরকে এরকম পাপী বলে আমাদেরকে সম্বোধন করছে যে কেন আমরা নির্বাচন এত চাচ্ছি, কেন পুরাতন বন্দোবস্ত, নতুন কিছু আসলো না। তো এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে বলতে চাই, রাজনীতিবিদদের হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকবে। জনগণের ম্যান্ডেট নিয়ে যেই ক্ষমতায় যাক, সেটাই হচ্ছে সুস্থ স্বাভাবিক সার্বজনীন একটা পদ্ধতি। একজন সাংবাদিক হিসাবে, আবার একজন ফেলো সাংবাদিক হিসেবে আমি আনিস আলমগীরের মুক্তি চাচ্ছি।